এক যে ছিল চোর। লিখেছেন অনিশ দেব। সোমপ্রকাশ চুপচাপ বিছানায় শুয়েছিলেন। গায়ে জড়ানো শাল, ঘর অন্ধকার, মাথার কাছে একটা জানলা খোলা। জানলা দিয়ে গাছের কয়েকটা পাতা ডালপালা দেখা যাচ্ছিল। তাদের ফাঁক ফোকর দিয়ে চোখে পড়ছিল এক টুকরো রাতের আকাশ, আর সেই আকাশে দু একটা ফুটফুটে তারা। শীতের সময়েও সোমপ্রকাশের অন্তত একটা জানলা খোলা রাখা চাই, নইলে ওর মনে হয় দম যেন বন্ধ হয়ে আসছে। কিন্তু এখন একটা জানলা হুট করে খুলে রাখা সত্ত্বেও সোমপ্রকাশের দম বন্ধ হয়ে আসছিল। ওর এমনটা হওয়ার কথা না। আর সন্ধে 7টায় ঘর আঁধার করে বিছানায় শুয়ে পড়ার কথাও না। এমনটা হয়েছে একটা কবিতার লাইন শুনে। পাশের ঘরে ছেলে সুমিতাভকে ওর মা কবিতা মুখস্থ করাচ্ছেন। এ সময়টায় সুমিতাভ মায়ের কাছে পড়তে বসে, আর সোমপ্রকাশ পাশের বেডরুমে জুত করে টিভি দেখতে বসেন। আজও তাই বসেছিলেন, কিন্তু ওই কবিতার লাইনগুলো সব এলোমেলো করে দিল। মনটা ফিরে গেল অনেক পুরনো সময়ে। সোমপ্রকাশ যখন সুমিতাভর বয়সে ছিলেন, ক্লাস 6-এ পড়তেন গ্রামের স্কুলে। সে প্রায় 32-33 বছর আগেকার কথা। বেড়ার ঘর, টালির চাল, ঘরের সামনে বড় উঠোন। উঠোনে বড় বড় আম গাছ, জাম গাছ আর কাঁঠাল গাছ। এক পাশে টিউবওয়েল, টিউবওয়েল ডিঙিয়ে গোয়ালঘর, গোয়ালঘরে গরু বাছুর। সেসব কথা মনে পড়তেই সোমপ্রকাশ আলো টালো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। খোলা জানলার দিকে তাকিয়ে পুরনো দিনের ছবি দেখতে লাগলেন। গ্রামের বাড়িটা চোখের সামনে ভেসে উঠল। সেদিনটাও ছিল শীতের রাত। সন্ধে 7টা কি 7:15 হবে। ছেঁড়া ফুল হাতা সোয়েটার গায়ে দিয়ে খাটের ওপরে বসে হ্যারিকেনের আলোয় পড়ছিলেন সোমপ্রকাশ। পড়ছিলেন মানে দুলে দুলে কবিতা মুখস্থ করছিলেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। ওর কাছ থেকে হাতখানেক দূরে বসে ছোট ভাই জয়প্রকাশ কিশলয় বই নিয়ে বাংলা পড়া তৈরি করছিল। ও ক্লাস 4-এ পড়ে। একটু আগেই দুভাই টিফিন খাওয়া শেষ করেছে। তেল দিয়ে মাখা মুড়ি আর পেঁয়াজের টুকরো। খালি বাটি দুটো মা এখনো নিয়ে যাননি। মা রান্নাঘরে রান্না করছেন, কোলের ছোট বোনটা মায়ের কাছে। কিন্তু তা সত্ত্বেও কেন কে জানে চেঁচিয়ে কাঁদছে। এ ঘর থেকে সোমপ্রকাশ ছোট বোনের কান্না দিব্যি শুনতে পাচ্ছিলেন। ভাই যা তো, বনুকে একটু ধর গিয়ে, মাকে জ্বালাচ্ছে। দাদার কথায় বার কয়েক গাঁইগুঁই করে জয় বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে হাঁটা দিয়েছে কি দেয়নি। হঠাৎই শোনা গেল কয়েকজনের চিৎকার, চোর চোর। চিৎকারটা ভেসে এলো খুব কাছ থেকেই, যেন সামনের দাওয়া কিংবা উঠোন থেকে। সোমপ্রকাশ আর দেরি করেননি। চোর চোর চিৎকারের সঙ্গে নিজের কচি গলার চিৎকার মিলিয়ে দিয়ে বিছানা থেকে নেমেই দে ছুট। ঘরের দরজা খুলে বেরোনোর সময় ওর মনে হয়েছিল রাতের অন্ধকারে চোরের মোকাবেলা করতে গেলে যা হোক একটা হাতিয়ার সঙ্গে থাকা দরকার। তাই যেতে যেতেই দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়ে রাখা নিজের ক্রিকেট ব্যাটটা এক ছোবলে তুলে নিয়েছিলেন। পিছন থেকে জয় দাদা দাদা বলে চেঁচাচ্ছিল, কিন্তু সে ডাকে সোমপ্রকাশ ফিরে পর্যন্ত তাকাননি। ছোটবেলায় সোমপ্রকাশ খুব দুরন্ত এবং ডাকাবুকো ছিলেন। সব সময় অ্যাডভেঞ্চারের খোঁজ করতেন। গ্রামের হরিমোহন সরখেল স্মৃতি পাঠাগার থেকে নিয়মিত অ্যাডভেঞ্চারের বই নিয়ে আসতেন।
লাইব্রেরির মেম্বার ছিলেন বাবা, কিন্তু সেই মেম্বারশিপের দৌলতে বাবার হয়ে সোমপ্রকাশই লাইব্রেরিতে যাতায়াত করতেন এবং নিজের পছন্দসই বই নিয়ে এসে গোগ্রাসে গিলতেন। বই পড়তে পড়তে ওর সাহসটা বেশ শক্তপোক্ত হয়ে গিয়েছিল। তাই এখন চোখের পলকে ঘর পেরিয়ে দাওয়া, দাওয়া পেরিয়ে অন্ধকার উঠোন। কিন্তু কেউ নেই তো, তাহলে চিৎকারটা শোনা গেল কোত্থেকে? প্রথমবার শুনে তো মনে হয়েছিল খুব কাছ থেকেই আওয়াজটা আসছে। ঘরের তুলনায় বাইরের খোলা উঠোনে শীত অনেক বেশি, কিন্তু অ্যাডভেঞ্চারে সামিল হওয়ার আগ্রহে শীতের ব্যাপারটা সোমপ্রকাশের মাথাতেই ছিল না। উঠোনের বাঁ দিকে আম, জাম আর কাঁঠালের বড় বড় গাছ। সেদিকটাই অন্ধকার আরও গাঢ়, আরও মিশকালো। টিউবওয়েলটাকে দেখা যাচ্ছে না। উঠোনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন সোম। না, ওর ভূতটুতের ভয় ছিল না। বাবা সেই ছোট্ট বয়স থেকে ওকে 4 লাইনের একটা ছড়া শিখিয়ে দিয়েছেন। সেই ছড়ায় রাম লক্ষণ থাকায় ভূত কিছুতেই কাছে ঘেঁষতে পারবে না। শুধু বাবা কেন, ছোট কাকা, মেজ কাকা, মা সবাই সোমকে একই আশ্বাস দিয়েছেন। এখন উঠোনে দাঁড়িয়ে সোম সেই 4 লাইনের ছড়াটাই মনে মনে আওড়াচ্ছিলেন এবং অ্যাডভেঞ্চারের খোঁজে এপাশ ওপাশ তাকাচ্ছিলেন। ঠিক সেই সময়েই আবার চোর চোর। এবারের সমবেত চিৎকারে গলার সংখ্যা আরও অনেক বেশি, তাই শব্দের ডেসিবল মাত্রাও অনেক বেশি। চিৎকারটা সোমদের বাড়ির সামনের পথ দিয়ে ছুটে চলে গেল। চিৎকারের সঙ্গে সঙ্গে ছুটে গেল অনেকগুলো টর্চের আলো। ছোটার তালে তালে আলোগুলো নাচছে। সোমপ্রকাশ আর দেরি করলেন না। অ্যাডভেঞ্চারের খোঁজ তিনি পেয়ে গেছেন। উঠোন গিয়ে বাঁশের বেড়া, তারই এক জায়গায় বাখারি দিয়ে তৈরি বাউন্ডারি গেট, তারের হুড়কো দিয়ে আটকানো। 2 সেকেন্ডে সেই হুড়কো খুলে সোমপ্রকাশ বেরিয়ে এলেন কাঁচা রাস্তায় এবং টর্চের আলোগুলো একটু আগে যেদিকে ছুটে গেছে সেদিকে ছুটতে শুরু করলেন। রাস্তার দুপাশে নানা রকম গাছপালা, তাদের ডালপালায় কুয়াশার ফুল ফুটে আছে। রাস্তার কোথাও কোথাও শালের খুঁটিতে উলঙ্গ বাল্ব জ্বলছে। চেনা রাস্তা ধরে ছুটলেন সোম। এই রাস্তাটা শ্রীমানীদের পুকুরের পাশ দিয়ে চলে গেছে গ্রামের প্রাইমারি স্কুলের দিকে। 2 বছর আগে সোম ওই প্রাইমারি স্কুলেই পড়তেন। সোমপ্রকাশ ছুটোছুটির ব্যাপারে বেশ দক্ষ। স্কুলের স্পোর্টসে 3 বার ছোট ছোট কাপ পেয়েছেন। সুতরাং একটু পরেই তিনি চোর চোর চিৎকার করা দলটাকে ধরে ফেললেন। তখন সবাই শ্রীমানীদের পুকুরের লাগোয়া একটা বড়সড় ফাঁকা জমিতে চলে এসেছেন। এই জমিটার চরিত্র ভারী অদ্ভুত। জমির মালিকানা শ্রীমানীদের হলেও তারা এ জমির দিকে নজর দেন না। ফলে গ্রামের গরিব মানুষরা এই জমির ছোট ছোট টুকরোই যে যার মর্জি মতন চাষবাস করে। ফলে এই জমিতে 5-7 রকম ফসল দেখা যায়। ওই যে বেটা পুকুর পাড়ের দিকে যাচ্ছে, ওই যে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। টর্চের আলোয় সোম এক ঝলক দেখতে পেলেন একটা ছেলেকে। রোগাটে সরু চেহারা, গায়ে একটা সাদা হাফ শার্ট আর কালচে হাফ প্যান্ট। এক হাতে একটা ছোট প্যাকেট গোছের কিছু রয়েছে। ছেলেটা তীর বেগে ছুটছে। পুকুর পাড়ে অনেকগুলো বড় বড় গাছ, তাদের পাতা বেশিরভাগই ঝরে গেছে। শুধু কালো কালো ডালপালা মেলে অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার মধ্যে 2টো গাছ আবার হেলে পড়েছে পুকুরের ওপরে। এমনভাবে হেলে পড়েছে যেন গাছের ডালপালাগুলো পুকুরের জলের কানে কানে কিছু বলতে চায়। 5 মিশেলি ক্ষেতের ছোট ছোট গাছ আর ভিজে মাটি মাড়িয়ে সবাই ছুটল পুকুরের দিকে। একজন চেঁচিয়ে উঠল, ওই যে ওই যে, বেটা ওই গাছটাই উঠছে। এবং একই সঙ্গে তার হাতের টর্চের আলো গিয়ে পড়ল একটা বড়সড় গাছের ওপর। গাছটা পুকুরের ওপর
বেশ খানিকটা হেলে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ওই যে বেয়ে উপরে উঠছে। গাছের ডালপালা আর অল্প অল্প পাতার ফাঁক ফোকর দিয়ে সাদা শার্টের অংশ দু এক পলকের জন্যে চোখে পড়ল। তবে ছেলেটা গাছ বেয়ে উপরে উঠছে কিনা সেটা স্পষ্টভাবে ঠাওর হলো না। গাছটার কাছ থেকে খানিকটা দূরে ছুটন্ত ভিড়টা থমকে দাঁড়ায়। সোমপ্রকাশ খেয়াল করলেন ভিড়টা এর মধ্যে একটু পরিপুষ্ট হয়েছে। হইচই চেঁচামেচি শুনে গাঁয়ের আরও কিছু লোক চোর তাড়া করা দঙ্গলে নাম লিখিয়েছে। তার মধ্যে দু চারজন কিশোর এবং বালকও রয়েছে। উত্তেজিত জনতা নিজেদের মধ্যে অনেক কথা বলছিল, উত্তেজনায় হাত নাড়ছিল। সেই সব কথাবার্তা থেকে সোম চোরের গল্পটা কম বেশি উদ্ধার করলেন। সেই সঙ্গে নানান টর্চের ছিটকে পড়া টুকরো টুকরো আলোয় এটাও দেখতে পেলেন ওই দঙ্গলের মধ্যে ওর বাবা, মেজ কাকা এবং ছোট কাকাও রয়েছেন। তাদের সঙ্গে আরও বেশ কয়েকটা চেনা মুখ নজরে পড়ল। যেমন সমীর কাকু, বেনিয়া মোড়ে ওর সাইকেল সারানোর দোকান আছে, পরেশ রায় চৌধুরী, গাঁয়ের একমাত্র পুরুত মশাই, গৃহপ্রবেশ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে কিংবা শ্রাদ্ধ সব কিছুতেই ওর ডাক পড়ে। হৃদয়দা, গ্রামে ওর মুদিখানা দোকানটাই সবচেয়ে চালু দোকান। রঘু পোরেল, রঘু ঢাক বাজায়, দুর্গাপুজোয়, কালী পুজোয় কলকাতায় বাজাতে যায়। ওর বাড়িতে 3টে ঢাক আছে, সোমপ্রকাশ দেখেছেন। চোর চোর আওয়াজ শুনে যে যেমন পোশাকে ছিলেন সেই পোশাকেই পথে নেমে এসেছেন। কেউ ফুল প্যান্ট, কেউ লুঙ্গি, কেউ বা নিতান্ত গামছা পরে আছেন। তবে শীত ঠেকাতে গায়ে সোয়েটার, চাদর কিংবা শাল জড়ানো। ভিড়ের মধ্যে বেশ কয়েকজনের হাতে নানা রকম অস্ত্র, যেমন লাঠি, শাবল, উনুন খোঁচানোর বাঁকানো শিক, বাখারির টুকরো আর এপাশ ওপাশ থেকে কুড়িয়ে নেওয়া আধলা ইটের টুকরো। সোমপ্রকাশ ভিড়ের মধ্যে এমনভাবে মিশেছিলেন যাতে ওর বাবা অথবা কাকারা ওকে দেখতে না পান। সোমদের বাড়ির দুপাশে ওর দু কাকার বাড়ি, তার মধ্যে ছোট কাকার বাড়ির ওপাশে মিত্তুন কাকার বাড়ি। মিত্তুন কাকু পেট্রোল পাম্পে চাকরি করেন। ওর বাড়িতেই চুরির ঘটনাটা ঘটেছে। মিত্তুন কাকুর দাওয়াতে অনেক রকম জিনিস এক জায়গায় জড়ো করে রাখা ছিল, মুদিখানার জিনিস আর টুকিটাকি খাওয়ার জিনিস। সেখান থেকেই এই চোর কিসের একটা প্যাকেট তুলে নিয়ে পালায়। মিত্তুন কাকুর স্ত্রী ছেলেটাকে উঠানের ওপর দিয়ে ছুটে পালাতে দেখেন এবং চোর চোর বলে চিৎকার করে ওঠেন। এরপরই শোরগোল শুরু হয়ে যায়। মিত্তুন কাকু চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং ওর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জড়ো হয়ে যায় এবং ছেলেটা যেদিকে ছুটে পালিয়েছে সেদিকে লক্ষ্য করে দৌড়তে শুরু করে। সোমপ্রকাশের দু কাকা ঘরেই ছিলেন, ফলে কয়েক সেকেন্ডের মধ্যে সার্চ পার্টিতে জয়েন করতে ওদের দেরি হয়নি। তবে সোমের বাবার ছুটে আসতে একটু সময় লেগেছে, কারণ তিনি কালীতলার মন্দিরের চাতালে বসে তাস খেলছিলেন। মন্দিরের দরজা দিয়ে উপচে পড়া আলোয় তাস পেতে রোজ সন্ধেবেলায় এই আসর বসে। সোমপ্রকাশদের গ্রামে সবার জীবনই খুব শান্ত ছন্দে চলে। সে চলায় কখনো কোনো ঢেউ ওঠে না। সে কারণেই বোধহয় জীবনগুলো একটু একঘেয়ে মেড়মেড়ে হয়ে গিয়েছিল। তাই ওই সন্ধেবেলার উত্তেজনার ঢেউটা চুম্বকের মতো টানে সবাইকে টেনে নামিয়েছে শীতের রাস্তায়। বোধহয় শীতের রাতে সবাই একটু উত্তেজনা রোম পেতে চাইছিল। সন্দেহজনক গাছটা লক্ষ্য করে কেউ একজন একটা আধলা ইট ছুঁড়ে মারল। অনেকে বোধহয় এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিল, কারণ প্রথম ইটটা বাতাস কেটে রওনা হতেই তার পিছু পিছু পরপর কয়েকটা ইট গাছ লক্ষ্য করে উড়ে গেল। দু চারটে ইট গাছে লাগলো,
বাকিগুলো এদিক সেদিক দিয়ে উড়ে গিয়ে অন্ধকার পুকুরের জলে পৌঁছে তাদের উড়ান শেষ করল। চোরটার গায়ে যে একটাও ইট লাগেনি সেটা সবাই বুঝতে পারল। সেই জন্যেই হয়তো বেশ কয়েকজন জমির কিনারায় গিয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে নতুন ইটের টুকরোর সন্ধান করতে লাগল। সোমপ্রকাশ শুনেছিলেন চোর ছেলেটার হাতে কি কি অস্ত্র থাকতে পারে সে নিয়ে বিস্তর আলোচনা চলছে। অনেক তর্ক বিতর্কের পর সকলে সিদ্ধান্ত নিলেন যে ছেলেটার কাছে ছুরি অথবা পিস্তল থাকাটাই স্বাভাবিক, কারণ এই অস্ত্র দুটো হাফ প্যান্টের পকেটেও লুকিয়ে রাখা যায়। এই জটলার মধ্যে অনেকেই বারবার মৃত্যুন কাকুকে জিজ্ঞেস করছিলেন, কি চুরি হয়েছে, কি চুরি হয়েছে? মৃত্যুন কাকু দু চারবার ঢোক গিলে বললেন, টাকা। একটা প্যাকেটে প্রায় 100-150 টাকা ছিল। সত্যিই তো, চুরিটা তাহলে নেহাত 4টিখানি ব্যাপার নয়, অতগুলো টাকা বলে কথা। জটলার মধ্যে বেশ কয়েকজন হাডুডু খেলার মতন সতর্ক ভঙ্গিতে ছেলেটার দিকে এগোচ্ছিল। তাদের সকলের হাতেই টর্চ আর ছোট কিংবা বড় হাতিয়ার। পেছনে দাঁড়িয়ে থাকা লোকজনের ভিড় থেকে আরও 2-1টা বড়সড় ঢেলা ছুটে গেল গাছটা লক্ষ্য করে। চোর ছেলেটাকে ভয় দেখানোর জন্য চোর চোর, ধর বেটাকে, মার বেটাকে ইত্যাদি নানা রকম চিৎকার শোনা যেতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, বদমাসটাকে একবার হাতে পেলে হয়, পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে নেব। সাহসী যে কয়েকজন গাছের কাছে এগিয়ে গিয়েছিল তাদের মধ্যে 2জন তরতর করে গাছ বেয়ে উঠতে শুরু করলো। তাদের সুবিধের জন্য গাছের ডালপালায় তাদের বেয়ে ওঠার পথে টর্চের আলো ফেলতে লাগলো কয়েকজন। একই সঙ্গে হইচই চেঁচামেচিও চলতে লাগলো। তারই মধ্যে আচমকা ঝপাং! এই শীতের রাতে চোর বাবাজি পুকুরে ঝাঁপ দিয়েছে। একজন বলল, কি সাংঘাতিক, এই ঠান্ডায় পুকুরের জলে কেউ ঝাঁপ দেয়? উত্তর পাওয়া গেল প্রায় সঙ্গে সঙ্গেই, হ্যাঁ দেয়, চোররা দেয়, ওদের চামড়া বেজায় মোটা, ঠান্ডায় ওদের কিচ্ছু হয় না। চোর ছেলেটি পুকুরে ঝাঁপ দেওয়ায় জনগণ বেশ অ্যাডভান্টেজ পেয়ে গেল। হৈ হৈ করে পুকুর পাড় বরাবর ছড়িয়ে গিয়ে পুকুরের জলে ঢিল মারতে লাগলো। টর্চের অনেকগুলো আলো চোর ছেলেটাকে তাক করে চলে বেড়াচ্ছে, আর চোর ঠান্ডা জলের পুকুরে পাগলের মতো কিংবা জলে পড়া ইঁদুরের মতো এলোমেলো সাঁতার কাটছে। তারই মধ্যে দেখা গেল ছেলেটা ওর বাঁ হাতটা জলের ওপরে সামান্য উঁচু করে আছে, আর সেই হাতে একটা সাদাটে প্যাকেট না কি যেন। পুকুরের জলে বৃষ্টির মতো ঢিল পড়ছিল। তার বেশ কয়েকটা মনে হয় ছেলেটার গায়ে মাথায় লাগলো, কিন্তু কোনো যন্ত্রণার চিৎকার শোনা গেল না পুকুরের জল থেকে। হয়তো সে চিৎকার এতই চাপা যে কারো কানে পৌঁছানোর মতন নয়। অন্ধকারে মাছের মতো সাঁতার কাটছিল ছেলেটা। জল কেটে কেটে ও পশ্চিম পাড়ে উঠে পড়ল। ভিজে জামা গায়ে লেপ্টে আছে, হাফ প্যান্ট থেকে টপ টপ করে জল পড়ছে। ও হয়তো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল, কিন্তু টর্চের আলো ছায়ায় সেটা ভালো করে বোঝা গেল না। পাড় বেয়ে আগাছার ঝোপঝাড় ঠেলে সরিয়ে ও আবার ছুটতে শুরু করলো। চিৎকার করতে করতে জনগণ তাড়া করল ওকে। ছেলেটা যেদিকে দৌড়চ্ছে সেদিকে কয়েক বিঘে জুড়ে সনাতন নাহাদের বাঁশ বাগান। বাঁকা চাঁদের আলো এসে পড়েছে সেই বাগানে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মাথা তুলে আছে কালো কালো বাঁশঝাড়। পুকুর ছাড়িয়ে এদিকটায় আসা মাত্রই তাপমাত্রা যেন আরও 2-1 ডিগ্রি নেমে গেল। সোমপ্রকাশ এবার শীতটা ভালো রকম টের পেলেন। কয়েকটা বাঁশঝাড়কে এঁকে বেঁকে পাশ কাটিয়ে রোগাসোগা ছেলেটা আচমকা একটা বাঁশঝাড়ের ভেতর সেঁধিয়ে গেল। ব্যাপারটা খুব দ্রুত ঘটলেও ওর পিছু ধাওয়া করা দঙ্গলের 2-3 জন সেটা খেয়াল করল। এইখানে এই বাঁশঝাড়টার ভেতর লুকিয়েছে,
এই যে এটার ভেতর। কয়েকজন উঁচু গলায় শোরগোল শুরু করল। সেই বিশেষ বাঁশঝাড়টাকে ঘিরে লোকজন ভিড় জমালো। সবকটা টর্চের আলো বাঁশঝাড়ের ওপর গিয়ে পড়ল। এতক্ষণ ধরে ব্যবহারের ফলে টর্চের আলোগুলো বেশ হলদেটে আর মলিন হয়ে গিয়েছে, কিন্তু সেই স্তিমিত আলোতেও ছবিটা দেখা গেল। বাঁশঝাড় থেকে লম্বা লম্বা বাঁশ ফোয়ারার মতো মাথা তুলেছে। দুটো বাঁশ তো এতটাই লম্বা যে আকাশে অধিবৃত্ত এঁকে ঝুঁকে পড়েছে অন্ধকার মাঠের দিকে। শীতের সময় বাঁশঝাড়ের সব পাতায় প্রায় খসে পড়েছে। বাঁশ গাছগুলো কঙ্কালের হাতের আঙুলের মতো দেখাচ্ছে। ওপর দিকে আঙুলগুলো ফাঁক ফাঁক দেখালেও নিচের দিকে এসে জট পাকিয়ে গেছে। এছাড়া বাঁশঝাড়ের গোড়ায় জমে আছে, ছড়িয়ে আছে অসংখ্য শুকনো বাঁশ পাতা। দেখা গেল অনেক বাঁশের জটলার মধ্যে ছেলেটা একটা বাঁশ জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। মাথাটা নিচের দিকে ঝুঁকে আছে, থরথর করে কাঁপছে। লোকজন অন্ধকারে বেশি কাছে এগোতে সাহস পেল না। কে জানে ছেলেটার সঙ্গে কি না কি অস্ত্র আছে। তাই একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা চেঁচামেচি করতে লাগলো, নানান হুমকি দিতে লাগলো, আবার কেউ কেউ ঢিল ছুটতে লাগলো। ব্যাপারটা সোমপ্রকাশের ভালো লাগছিল না। অথচ চোরকে তাড়া করে বেড়ানোর এই আধ ঘন্টা কি 40 মিনিট সময়ের মধ্যে দুবার কি তিনবার ওর মনে হয়েছিল হাতের ক্রিকেট ব্যাটটা চোরকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন। এখন সে কথা মনে পড়ে ওর খারাপ লাগলো। চারপাশে অন্ধকার আর শীত। বাঁশবাগানের এখানে ওখানে কুয়াশা দিয়ে তৈরি হাওয়ায় মিঠাই ভাসছে। আকাশে ফ্যাকাশে সরু চাঁদ। সোমপ্রকাশ ছোট ছোট ছেলেদের ভিড়ে নিজেকে মিশিয়ে দিয়ে বড় বড় লোকদের দেখছিলেন। বাবা, মেজ কাকা, ছোট কাকা, সমীর কাকু, ঠাকুরমশাই, মিত্তুন কাকু, হৃদয়দা, রঘুদা, এছাড়া আরও অনেক চেনা অচেনা মুখ। তাদেরই কেউ কেউ চোরকে লক্ষ্য করে হুঙ্কার ছাড়ছে। এই ছোঁড়া, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ফাঁড়িতে একটা খবর দিলে হয় না? পুলিশের ডান্ডা খেলে বেটা সিধে হয়ে যাবে। এই শীতে ওর কষ্ট হচ্ছে না? কে একজন প্রশ্ন করল, যে প্রশ্নটা অনেক আগেই করা উচিত ছিল। উত্তরে আর একজন দূরছাই ঢঙে জবাব দিল, চোরদের আবার শীত দেখলেন না? পুকুরের ঠান্ডা জলে সাঁতরে দিব্যি উঠে এলো। টাকার প্যাকেটটা উঁচু করে ধরে রেখেছিল যাতে জলে না ভেজে। বাঁশঝাড়ের মধ্যে কেমন নিশ্চিন্তে ঘাপটি মেরে আছে, বেটার সাপ খোপের ভয়ও নেই। এই শীতে সাপ আর কোথায়, সব তো গর্তে সেঁধিয়ে আছে। এই বেরো, বেরিয়ে আয়। চুপচাপ যদি বেরিয়ে আসিস তাহলে কিচ্ছু বলবো না। আয়, বেরিয়ে আয়। কিন্তু এসব কথাই চোর ছেলেটা তেমন কর্ণপাত করলো বলে মনে হলো না। বাঁশ আঁকড়ে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েই রইল, যেন একটা পাথরের মূর্তি। তবে ওর শরীরটা উঁচু কম্পাঙ্কে কাঁপছিল। রাত ক্রমে বাড়ছিল। বড়রা নিজেদের মধ্যে নানা আলোচনা করছিল। আলোচনার মূল বিষয় ছিল, এখন কি করা যায়? এভাবে তো আর সারা রাত দাঁড়িয়ে থাকা যায় না। বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের পর ঠিক হলো 6 জন এই বাঁশঝাড়টাকে ঘিরে পাহারা দেবে এবং পালা করে এই পাহারা চলবে ভোর পর্যন্ত। তারপর সকালবেলা চোরটাকে টেনে বের করে একটা হ্যাস্তন্যস্ত করা হবে। মিত্তুনবাবুর টাকাটা যে করেই হোক উদ্ধার করতে হবে। ব্যাস, লাঠি সোটা নিয়ে 6 জন জোয়ান বাঁশঝাড়টাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। খোলা জায়গায় শীত ঠেকানোর জন্য কয়েকজন তাদের চাদর, শাল ইত্যাদি ওই 6 জনকে ধার দিলেন। কোন দলের পর কোন দল পাহারা দেবে সেসব আলোচনাও করে নিল বড়রা। তারপর সবাই ফেরার পথ ধরল। সোমপ্রকাশও বাবা কাকার নজর এড়িয়ে বাড়ির পথ ধরেছিলেন। অন্ধকার রাস্তা ধরে ছুটে যাওয়ার সময় ঝিঝির শব্দ কানে এসেছিল।
আর কয়েক ঝাঁক জোনাকির সঙ্গে সোমের দেখা হয়েছিল। বাড়ি ফিরে মাকে প্রথমে ম্যানেজ করেছিলেন সোমপ্রকাশ। চোর ধরার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প মাকে শুনিয়েছিলেন। তারপর খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন, কারণ ভোরবেলা তো আবার ওই বাঁশবাগানে যেতে হবে। চোখ বুজে শুয়ে থাকলেও বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা চোরের ছবিটা সোম যেন দেখতে পাচ্ছিলেন। ছবিটা কিছুতেই সরতে চাইছিল না। পরদিন ভোর 5:30টায় সোমপ্রকাশের আবার এক অ্যাডভেঞ্চার। বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেই সোম চুপিসারে তৈরি হলেন। তারপর ঘুমন্ত মাকে ফাঁকি দিয়ে সোজা বাড়ির বাইরে। ভোরের কুয়াশা সরিয়ে সোম বাঁশবাগানের দিকে চললেন। অন্ধকার সবে ফিকে হতে শুরু করেছে। আলো ফুটছে আকাশে, কিন্তু আকাশে উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে। মাঝ আকাশ থেকে বেশ খানিকটা ঢলে পড়েছে পশ্চিমে। ভোরের শীত ঠেকাতে সোয়েটারের উপরে মায়ের একটা শাল জড়িয়ে নিয়েছেন সোম। বাঁশবাগানের কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। কাল রাতের বাঁশঝাড়টাকে ঘিরে প্রায় 12-14 জন লোক জড়ো হয়ে গেছে, হাতে লাঠি সোঁটা আর টর্চ। কিন্তু সেখানে কোনো ছোট ছেলে নেই। দৃশ্যটা সোমপ্রকাশের মনে চিরকাল বেঁচে থাকবে। বাঁশবাগানের মাথার উপরে বাঁকা চাঁদ, চারপাশ ঠান্ডা শান্ত। অসংখ্য বাঁশঝাড় কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন সব ভাই ভাই। তারই একটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে চোর শিকারীর দল। বাবার নজর এড়াতে আসল বাঁশঝাড়টার পাশে একটা বাঁশঝাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন সোম। বাঁশের কাটাকুটির ফাঁক ফোকর দিয়ে সব দেখতে লাগলেন, শুনতে লাগলেন। ভোরের আলো ফুটেছে, তার সঙ্গে সঙ্গে শিকারীদের সাহসও বেড়েছে। বাঁশঝাড়টার খুব কাছে এগিয়ে গিয়ে তারা এখন ছেলেটাকে লাঠির খোঁচাখুচি দিচ্ছে, শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে, এমনকি পিটিয়ে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ছেলেটা সেই একই রকমভাবে দাঁড়িয়ে একটা বাঁশকে জড়িয়ে ধরে আছে, শুধু মাথাটা কাল রাতের তুলনায় আরও বেশি ঝুঁকে পড়েছে। ছেলেটা এখন আর শীতে কাঁপছে না। সাহস করে মিতুনবাবু ওকে লাঠি দিয়ে জোরালো একটা খোঁচা দিলেন। ছেলেটা সঙ্গে সঙ্গে কাত হয়ে গেল, হেলে পড়ল একজোড়া বাঁশের ওপরে। ব্যাটা ঠান্ডায় অজ্ঞান হয়ে গেল নাকি? দেখুন দেখুন, মিতুনবাবুর প্যাকেটটা এখনো হাতে ধরে আছে। মিতুনবাবু, আপনি খুব লাকি, আপনার টাকা ফেরত পেয়ে গেলেন। ব্যাটা ওটা হজম করতে পারেনি। সকলে সেই কথায় সায় দিয়ে হ্যাঁ হ্যাঁ করে উঠল। আরও কিছুক্ষণ খোঁচাখুচির পর সবাই যখন বুঝতে পারল ছেলেটা একেবারে নিস্তেজ, তখন তারা ওর কাছে এগিয়ে গেল। ওকে ধরে চ্যাংদোলা করে বাঁশঝাড়ের ভেতর থেকে বের করে নিয়ে এলো বাইরে, শুইয়ে দিল মাটিতে, এবং সবাই চমকে উঠল, একেবারে ভূত দেখার মতো। এ তো বোবা কানাই, বেনিয়া মোড়ের কাছে নরসিং জানার চায়ের স্টলের পাশে বসে ভিক্ষে করে। সেই জন্যেই কাল রাতে ও কোনো কথা বলেনি, বলতে পারেনি। ঝুঁকে পড়ে ওকে পরীক্ষা করলো কয়েকজন, হাত রাখলো নাকের নিচে, কানের নিচে। একজন তো ছেলেটার বুকে কান চেপে ধরল। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। এপাশ ওপাশ মাথা নাড়ল সবাই। না, কানাই আর বেঁচে নেই। মিত্তুন কাকু হঠাৎই নিচু হয়ে কানাইয়ের ডান হাতে ধরা কাগজের প্যাকেটটা নিতে হাত বাড়ালেন, কিন্তু তার আগেই কৌতূহলী আর একজন প্যাকেটটা তুলে নিয়ে খুলতে শুরু করেছে। কে একজন বলল, যাক মিত্তুন, তোমার টাকাটা শেষ পর্যন্ত উদ্ধার হলো। ততক্ষণে প্যাকেট খোলা হয়ে গেছে। প্যাকেট বলতে সাধারণ কাগজের ঠোঙা, কয়েকটা ভাঁজ দেওয়া। প্যাকেট খুলতেই সবাই আরও অবাক। প্যাকেট থেকে বেরিয়ে পড়েছে টাকা নয়, কয়েকটা হাতে গড়া আটার রুটি।
সবাই অবাক চোখে মিত্যুনবাবুর দিকে তাকালো। মিত্যুনবাবু তখন চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলেছেন। সোমের বাবা বললেন, মিত্যুন, তুমি এত বড় মিথ্যুক, চুরিটাকে বড় করে দেখানোর জন্যে এরকম মিথ্যে কথা বললে। তোমার মিথ্যের জন্যে একটা ছেলের প্রাণ গেল। মিত্যুনবাবু একেবারে চুপ, মাথা নিচু। শুধু মিত্যুনবাবু কেন, কানাইয়ের মৃতদেহ ঘিরে সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল কানাই নয়, ওরা ওদের বিবেকের মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওরাই যেন আসল চোর। কানাই ওদের হাতে নাতে ধরে ফেলেছে।